যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। আমাদের দায়বদ্ধতা দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। সেই দায়বদ্ধতা থেকেই গণমানুষের কথা বলতে আমাদের আয়োজন আমজনতা। পুরো সময় আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। আমজনতার আজকের বিষয় সংলাপে আওয়ামী লীগ। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। আপনার দল আজকে সংলাপে অংশ নিয়েছে। রাষ্ট্রপতির আহত যে সংলাপ, আপনারা তাকে নিজস্ব বিবেচনায় উপযুক্ত ব্যক্তিদের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্যদের নিয়োগ দেওয়ার কথা বলে এসছেন। সংবিধান কি শুধু রাষ্ট্রপতিকে শুধু নিজস্ব বিবেচনায় নির্বাচন কমিশনার নিয়োগের সুযোগ দেয় কিনা? 48-এর 3 ধারা কি বলে? আপনি একজন আইনজ্ঞ। প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি বাদে অন্য কাউকে রাষ্ট্রপতি কেবল তার নিজের বিবেচনায় প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কি নিয়োগ দিতে পারেন? ধন্যবাদ যমুনা টেলিভিশনের সকল দর্শক এবং পরবর্তীতে যারা সংযুক্ত হবেন। আজকে বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য মাইলফলকের সূচনা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। যে আইনের জন্য 50টি বছর বাংলাদেশের মানুষকে অপেক্ষায় থাকতে হয়েছে এবং এই আইনের ভিত রচনা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি 1972 সালের বাংলাদেশে যখন সংবিধান প্রণয়ন করা হয়, সেখানে সুনির্দিষ্টভাবে বলেছিলেন যে নির্বাচন কমিশন হবে একটি স্বাধীন, নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান এবং বঙ্গবন্ধু সেই সংবিধানে বলেছিলেন যে নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আইন প্রণয়ন করতে হবে। আজকে 50 বছরের বাংলাদেশে বঙ্গবন্ধুর দল বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথবা তার কন্যা জননেত্রী শেখ হাসিনা মাত্র রাষ্ট্রীয় শাসনভার পরিচালনার সুযোগ পেয়েছে মাত্র 2 দশক। এই 2 দশকে স্বাধীন, নিরপেক্ষ, অর্থবহ, শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের যতটুকু কাজ হয়েছে তার সবকটি করেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগ সরকারের সময়ে। এবং তারই ধারাবাহিকতায় আপনি যেমনটি বলছিলেন, আমাদের পবিত্র সংবিধানে সেখানে বলা আছে যে মহামান্য রাষ্ট্রপতি, সংবিধানে যে রাষ্ট্রপতির ক্ষমতা দেয়া আছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগের বিষয় ছাড়া সকল বিষয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করার কথা। সংবিধান প্রধানমন্ত্রীকে সেই বিশেষ অধিকার দিয়েছে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 2012 সালে কিংবা 2017 সালে তিনি সংবিধানের দেয়া সেই বিশেষ ক্ষমতা ব্যবহার করেন নাই। তিনি তখন নির্বাচন কমিশন গঠন নিয়ে যেহেতু প্রতিবারই একটি রাজনৈতিক মতৈক্য প্রতিষ্ঠা হয় না, এই কারণে তিনি মহামান্য রাষ্ট্রপতিকে তিনি জানালেন আনুষ্ঠানিকভাবে যে তিনি যে প্রক্রিয়ায় কে উপযুক্ত মনে করেন সংবিধানের 118 অনুচ্ছেদের আলোকে তিনি যাতে সেই প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দলের সাথে যাতে কথা বলে নাগরিক সমাজের সাথে আলোচনাক্রমে তিনি যাতে নির্বাচন কমিশন গঠন করেন। সংবিধানের দেয়া ক্ষমতা তিনি প্রয়োগ করেন নাই, তিনি উপরন্তু মহামান্য রাষ্ট্রপতিকে সে ক্ষমতা প্রয়োগের জন্য তিনি সুযোগ করে দিয়েছেন। সংবিধান আজকে একটি কাঠামোগত প্রক্রিয়ার মাধ্যমে আজকে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে দুইবার 2012 এবং 2017 সালে এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি সকল দলের সাথে একটি ইনক্লুসিভ একটি আলোচনা করে তিনি আজকে নির্বাচন কমিশন গঠন করেছিলেন। বিপ্লব বড়ুয়া, আজকে আপনি যে আলোচনা আপনি বললেন মাত্রই, আমি আসলে আপনার প্রশ্নের তো আপনি বলে যাচ্ছিলেন, ব্যাঘাত ঘটাতে চাইনি, কিন্তু যেহেতু ইনক্লুসিভ বললেন, এবার সেই সংলাপ ইনক্লুসিভ হলো কিনা সেই প্রশ্ন অবশ্যম্ভাবীভাবে চলে আসে। বেশ কয়েকটি রাজনৈতিক দল সংলাপে যায়নি, তার মধ্যে বিএনপি রয়েছে, মাঠের প্রধান বিরোধী দল, সিপিবির মতো দল রয়েছে, 9টি রাজনৈতিক দল যায়নি। ফলে ইনক্লুসিভ এবার কি হয়েছে সংক্ষেপে বললেই হবে, 1 বা 2 লাইনে। আরও প্রশ্ন রয়েছে আপনার কাছে। আজ মহামান্য রাষ্ট্রপতি এবার 32টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এখানে কিছু চিহ্নিত রাজনৈতিক শক্তি যারা সংবিধান, নির্বাচন আইন, নির্বাচন কমিশনকে মানেন না, যারা বরাবরই ষড়যন্ত্র, হত্যা, কুয়ের মাধ্যমে
ক্ষমতাকে কুক্ষিগত করতে চেয়েছিল, যারা 1996 সালের 15 ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন করেছিল এবং দেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার যে নির্বাচনী সংস্কৃতি সূচনা করেছিল, যারা 2007 সালে সকল দলকে বাদ দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার জন্য নির্বাচন কমিশন গঠন করেছিল, যারা বিচারপতি MK সাদেক এবং আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করেছিল, তারাই এই আলোচনায় অংশগ্রহণ করে নাই এবং বারবার আহ্বান জানানো সত্ত্বেও তারা আসে নাই। তাদের এই কোনো ধরনের রাজনৈতিক সংলাপে অংশগ্রহণ না করার যে তাদের যে এই রাজনৈতিক সংস্কৃতি, এটা আমরা আগেও দেখেছি। 2014 সালের জাতীয় নির্বাচনের পূর্বেও তৎকালীন প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলের নেতাকে টেলিফোনে আমন্ত্রণ জানিয়েছিলেন সংলাপে, তারা আসেন নাই। 2018 সালে সংলাপে তারা এসেছিলেন, কিন্তু তারা পরবর্তীতে তারা ঘোষণা দিয়েছিলেন, সে বিএনপির নেতারা, মির্জা ফখরুল সাহেব বিএনপির মহাসচিব, যে নির্বাচনী প্রক্রিয়াকে তারা প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত করতেই তারা সংলাপে এসেছিলেন এবং নির্বাচন অংশগ্রহণ করেছিলেন। যাদের এই ধরনের একটি অসৎ রাজনৈতিক দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য থাকে, তারা সংলাপে আসলো কি আসলো না, তাতে জাতির কিংবা দেশের রাজনৈতিক সংস্কৃতির কিচ্ছু আসে যায় না বলছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি দলীয় হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা। সংলাপের যে আয়োজন, যে আনুষ্ঠানিকতা, সেটি আজকে শেষ হলো বলা চলে এবং সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো। ইতিমধ্যে আপনি জেনে থাকবেন নিশ্চয়ই যে কমিশন গঠনের ব্যাপারে যে আইনের খসড়া, সেটা মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে ইতিমধ্যে। ফলে আপনারা নির্বাচনে সংলাপে যাননি, কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে তাদের একরকমের দাবি দাওয়া ছিল, আইন প্রণয়ন নিয়ে প্রায় সবাই কথা বলেছে এবং আমরা সেভাবে ধারাবাহিকতা দেখলাম যে আইন প্রণয়নের একটা যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে, সেটা চলছে। ফলে বিএনপি এবং যেটি বলছে কি এসে যায়, মাত্রই ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলছিলেন আপনারা অংশ নেননি, তারপরে ওই দাবি দেওয়া, বাকি রাজনৈতিক দলগুলো দাবি দেওয়া মেনে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণীত হলো। ফলে আপনারা আরও এসবের মধ্যে ছিটকে পড়ছেন কিনা, রাজনৈতিক যেই পরিধি তার থেকে আরও ছিটকে পড়ছেন কিনা আপনারা? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আলোচনাটি শুনছিলাম। দেখুন, সংবিধানের 118 অনুচ্ছেদ যদি আমরা দেখি, আমরা দেখব সেখানে খুব পরিষ্কার ভাষায় বলা আছে যে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন, একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন কমিশনারকে নিয়ে, কিন্তু নির্বাচন কমিশনটি গঠিত হতে হবে আইনের মাধ্যমে। আজকে 50 বছরের বাংলাদেশের ইতিহাসের একটা মাইল ফলকের কথা বলছিলেন আমার ভাই বিপ্লব বড়ুয়া। তাকে বিনয়ের সাথে আমি মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের দুর্ভাগ্য, এর 50 বছরের ইতিহাসের 21 বছর কিন্তু ক্ষমতায় ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ছিল 10 বছর ক্ষমতায়। সুতরাং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, অর্থাৎ আওয়ামী লীগের মহাজোটের সঙ্গী আওয়ামী লীগের দোসর, যাদের কাঁধে ভর দিয়ে আওয়ামী লীগ 96, 2008, 2014, 2018-তে ক্ষমতায় গেছে, সেই জাতীয় পার্টি সহ তারা 31 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল। কিন্তু আইন করছে নির্বাচন কমিশন গঠন হবার 1 মাস যখন আর বাকিও নেই, তার মধ্যে তাড়াহুড়ো করে। এই তাড়াহুড়োর কোনো প্রয়োজন ছিল না। 1, 2 হচ্ছে আমাদের নির্বাচন কমিশন যদি 5 জন ফেরেশতা দিয়েও গঠিত হয় তাতে কিছু যায় আসে না, কারণ নির্বাচনকালীন সরকারটি কি হবে সেটি গুরুত্বপূর্ণ। যে কারণে আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী যুগপৎ আন্দোলন করেছিল 1996 সালে, 176 দিন হরতাল করেছিল তারা দিগম্বর করেছিল অফিসগামী যাত্রীদেরকে, নানান ভাবে তারা মানে মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। সেই সময় 94 সালে তারা পার্লামেন্ট থেকে রিজাইন করেছিল, যেই কারণে 96-এর 15 ফেব্রুয়ারি নির্বাচনটি বিএনপি করতে বাধ্য হয়। তাদের আন্দোলন ছিল নির্বাচনকালীন সরকার যেন নির্দলীয় এবং নিরপেক্ষ হয়। নির্দলীয় এবং নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধান ছাড়া বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি, তাতে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আমরা আশা করতে পারি না। 50 বছরের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, আমাদের 11টি জাতীয় সংসদ গঠিত হয়েছে, 11টি জাতীয় নির্বাচন হয়েছে, তার মধ্যে সর্বদলের গ্রহণযোগ্য, মোটা দাগে গ্রহণযোগ্য নির্বাচন 4টি, 91, 96, 2001 এবং 2008। এই 4টি নির্বাচনের সময় কিন্তু সরকারে ছিল নির্দলীয় নিরপেক্ষ, এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাকি যে নির্বাচনগুলো হয়েছে তার একটিও গ্রহণযোগ্য হয়নি। আমার ভাই বলছিলেন হত্যা, কুয়ের রাজনীতির কথা। হত্যা এবং কুয়ের রাজনীতি কারা করে তার আন্তর্জাতিক স্বীকৃতি কিন্তু বাংলাদেশের মিলতে শুরু করেছে। গুম, বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, মানুষকে মারা,
বিরোধী দলকে নিষ্ক্রিয় করবার জন্য বিরোধী দলের কর্মীদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া, গুম করা, তাদেরকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা, এই অভিযোগগুলো বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীরা করে এসেছিল বহু বছর। এবং একই সঙ্গে বাংলাদেশের যে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এবং অধিকার, তারাও কিন্তু এই ধরনের অভিযোগ করে এসেছে সরকারের বিরুদ্ধে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন লাইক হিউম্যান রাইটস ওয়াচ কিংবা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারাও দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অভিযোগগুলো করেছে। এখন কিন্তু যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনী সরাসরি এই ধরনের নৃশংস মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত বলে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন গণতন্ত্র সম্মেলন করছে, সেই সম্মেলনে বাংলাদেশের জায়গা হয়নি। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করে ম্যান্ডেট বিহীন ভাবে জনগণের ভোট ছাড়া এই সরকারটি 13 বছর ধরে ক্ষমতায় আছে এবং তার যে ফল সেটা কিন্তু এখন শুধু জাতীয় না, আন্তর্জাতিক ভাবেও স্বীকৃত হতে শুরু করেছে। আমরা আন্তর্জাতিক সংস্থা, গবেষণা সংস্থাগুলোর যে রিপোর্ট দেখছিলাম এতদিন ধরে, আপনার ভিডেম কিংবা বার্টেলসম্যান স্টিফটুং, ফ্রিডম হাউস বা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, তারা কিন্তু বহুদিন ধরে বলে আসছে যে বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। কেউ বলছে এখানে হাইব্রিড রেজিম আছে, কেউ বলছে এটা স্বৈরতান্ত্রিক দেশ, কেউ বলছে আংশিক মুক্ত। অর্থাৎ সকলেই আন্তর্জাতিকভাবে এটা স্বীকার করে নিচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্রের লেশ মাত্র নেই এবং তার জন্য যেই দলটি জনগণের ক্ষমতা, জনগণের ভোট ছাড়া ক্ষমতায় আছে গত 13 বছর ধরে। আচ্ছা, দায় আওয়ামী লীগকে দিচ্ছেন রুবিন ফারহানা। আমি আরেকটু আলোচনা করতে চাই, মূলত নির্বাচন কমিশন নিয়ে আপনি তাড়াহুড়ার কথা বলছেন, নির্বাচন কমিশন সংক্রান্ত আইন নিয়ে, এইটি নিয়ে আরেকটু কথা বলবার রয়েছে, সেটি বলে আবার আসবো আপনার কাছে। নিশ্চয়ই বেশ বিপ্লব বড়ুয়ার সঙ্গে সেই প্রশ্নটি রাখতে চাই তার কাছে। বিপ্লব বড়ুয়া, বলছেন রুবিন ফারহানা একেবারে শেষ মুহূর্তে তাড়াহুড়া করে আপনারা আইনটা করলেন। সে যা হোক, তাড়াহুড়া করে করলেন না হয়, এখন সামনের কমিশন গঠনের ক্ষেত্রে এই আইনের কোনো প্রয়োগ থাকতে পারে কিনা? অর্থাৎ এই আইনের মধ্য দিয়ে আমরা তাহলে সামনের কমিশন পেতে যাচ্ছি, এমন আশা কি করতে পারে আমজনতা? আরেকটা বিষয় হচ্ছে, রুবিন ফারহানা যেটি বলছিলেন যে 5 জন ফেরেশতা এলেও কিছু এসে যায় না যদি নির্বাচনকালীন সরকার পরিবর্তিত হয়, এবং যে সরকার জন্য আপনারা আন্দোলন করেছিলেন সেটি তো সত্যি। ফলে সেই জায়গাতেই বা আপনাদের বক্তব্য কি? মানে নির্বাচন কমিশন গঠন হলেও সেই গণতান্ত্রিক যেই জায়গা, যেটি রুবিন ফারহানা বলছেন যে আন্তর্জাতিকভাবে নানা রকম স্বীকৃতি পাচ্ছেন বা নানা রকমভাবে আসলে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশের এক ধরনের দেখে দেওয়া হচ্ছে বাংলাদেশের নামের পাশে, সেটি কাটানো যাবে কিনা আদৌ কেবল এটি দিয়ে, নাকি ওই রকম আবার অংশগ্রহণমূলক নির্বাচন বা ওই রকম নির্দলীয় সরকার সেসবের দিকে যেতে হবে? আপনারা কিছু ভাবছেন তার ব্যাপার? দেখেন, আপনি যেভাবে বললেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কিংবা বর্তমান সরকার তাড়াহুড়া করে যে আইন প্রণয়ন করছে, আপনার এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। আইন যে করার যে প্রাথমিক প্রক্রিয়া সেটি সূচনা হয়েছে আজকে আমাদের মন্ত্রিপরিষদের সভায় সেই আইনটি উপস্থাপন করা হয়েছে, অনুমোদন পেয়েছে, অনেকগুলো প্রক্রিয়া শেষ করে সেটি পার্লামেন্টে যাবে এবং যথাযথভাবেই আমরা প্রত্যাশা করি যে এই আইনটি পার্লামেন্ট থেকে পাশ হবে। এখানে তাড়াহুড়ার কোনো বিষয় নেই। আমি ব্যারিস্টার রুমিন্দার কথা বলছিলাম, তিনি অনেকগুলো প্রতিষ্ঠানের নাম বললেন এবং আমরা জানি যে 2013 সালে তাদের নেত্রী, যিনি আজকে দুর্নীতি দায়ে সাজা ভোগ করছেন, বেগম খালেদা জিয়া, ওয়াশিংটন পোস্টে তারা যে $1 মিলিয়ন যে লবিস্ট ফার্ম এনগেজ করেছেন, আজকে আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে দাঁড়িয়ে সুনির্দিষ্ট দলিল সহ পার্লামেন্টের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করেছেন গত 10-15 বছরে এই বিএনপি কত $1 মিলিয়ন এই যে দেশের বদনাম করার জন্য বিভিন্ন লবিস্ট ফার্ম এনগেজ করেছে, সুনির্দিষ্ট দলিলিক প্রমাণ সহ আজকে পার্লামেন্টে বলেছেন। 2013 সালে বেগম খালেদা জিয়া এই কথাগুলোই ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন দিয়ে বিশ্ববাসীকে বলার চেষ্টা করেছিলেন। আজকে যখন তাদের সে লবিস্ট ফার্মের তাদের যে দুর্নীতির টাকা, তাদের মানি লন্ডারিংয়ের টাকা, হাওয়া ভবনের টাকা বিদেশে যে পাচার করে নিয়েছে, সে টাকায় আজকে যখন আমরা এই ধরনের কিছু ভুইফোর সংগঠনের সার্টিফিকেট আমরা দেখতে পাই, পরস্পর বিরোধী বক্তব্য যখন মার্কিন প্রশাসন থেকে দেখা যায়, যেখানে জাতিসংঘ সরকারের সুনাম করছে, যেখানে নিউ ইয়র্ক টাইমসের পুলিৎজার পুরস্কার পাওয়া সাংবাদিক নিকোলাস ক্রিস্টফ যখন বলছে যে আমার সরকারের পূর্বপুরুষরা, কিসিঞ্জার সাহেবরা ভুল বলেছিলেন বাংলাদেশ সম্পর্কে, আজকে যখন জো বাইডেনকে সে নিকোলাস ক্রিস্টফ পুলিৎজার পুরস্কার পাওয়া সাংবাদিক বলছে যে বাংলাদেশকে অনুসরণ করো,
জাতিসংঘ যখন বিভিন্ন এসডিজি সূচকে নির্দিষ্ট সময়ের পূর্বে শর্ত পূরণের জন্য সরকারকে, প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিশেষণে জুয়েল ক্রাউন অভিষিক্ত করছে, ঠিক সে সময়ে তাদের এসে দুর্নীতির টাকায় আজকে বিভিন্ন কন্ট্রোভার্সারি বিভিন্ন ধরনের তারা আজকে বক্তব্য নিয়ে আসছে। আমি সে জায়গায় পরে যাচ্ছি। ব্যারিস্টার রুমিন তিনি একজন আইনজ্ঞ, তারা আজকে বিভিন্ন সময় ধরে একটি আইনের কথা বলছিলেন। আজকে যখন আইন প্রণয়ন যখন হচ্ছে তখন তারা দেশের উচ্চ আদালত কর্তৃক, যেটি এখন পাস্ট এবং ক্লোজড একটি চ্যাপ্টার, তারা সে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথা আবার তুলছেন। সেই জায়গায় ফিরে যাওয়া সম্ভব নয়। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সেটি বাতিল করেছে এবং পৃথিবীতে একমাত্র পাকিস্তান ছাড়া কোনো দেশে সে তথাকথিত কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো সিস্টেম চালু নাই। আমি রুমিনকে বলবো, ডন পত্রিকা, যেটাকে পাকিস্তানের সবচেয়ে বড় ইংরেজি কাগজ, তারা কলাম লিখেছে গত কয়েক মাস আগে। তারা বলেছে যে পাকিস্তানের যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আছে সেটা হচ্ছে একটা ইমপারফেক্ট সিস্টেম, এটা অসম্পূর্ণ, এটা বাতিল করার জন্য সেখানেও সিভিল সোসাইটি আজকে সেখানে কথা বলে যাচ্ছে। এটি একটি অ্যাডহক বেসিসে ছিল। আজকে নির্বাচন কমিশন ওয়েবসাইটে গিয়ে দেখেন, ব্যারিস্টার রুমিনকে আমি বলবো যে এমন কোনো আইন নেই যেটি নির্বাচন কমিশন আজকে সেখানে প্রণয়ন করেনি। স্বাধীন বাংলাদেশ থেকে আজ পর্যন্ত 32টি আইন প্রণয়ন করা হয়েছে শুধু নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য, নির্বাচন কমিশনকে স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠানে পরিণত করার জন্য। আজকে আইন হয়েছে, হ্যাঁ, আইনগত প্রক্রিয়ায় ব্যারিস্টার রুমিন একজন সংসদ সদস্য, সেখানে কিভাবে আইনটাকে আরও সম্পূর্ণ করা যায়, আইনটাকে কিভাবে আরও বেশি সমৃদ্ধ করা যায়, তিনি পার্লামেন্টে বক্তব্য রাখতে পারেন। বিএনপি যদি আজকে মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়ে তাদের সুপারিশগুলো যদি পেশ করতো তাহলে বিষয়গুলো আলোচনার সুযোগ থাকতো। অর্থাৎ আপনি মনে করছেন যে এই আইন নিয়ে বা নির্বাচন কমিশন নিয়ে কথা বলা যেতে পারে, নির্বাচনকালীন সরকার একটা মীমাংসিত বিষয়, ক্লোজ চ্যাপ্টার আপনি বললেন না ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। আপনার কাছ থেকে আমার প্রশ্নের উত্তর পেয়েছি। একটু সোহরাব হাসানের কাছে যেতে চাই, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক। সোহরাব হাসান, সংলাপ নিয়ে কথা বলতে শুরু করেছিলাম, যদিও সংলাপ ছাড়িয়ে আমাদের আলোচনার বেশ খানিকটা এগিয়েছে। এই যে সংলাপে দলগুলোকে আমন্ত্রণ জানালো, কিছু দল অংশ নেয়নি, তার মধ্য দিয়েও এখন সংলাপ শেষ হলো এবং খুব বেশি দিন নেই, হয়তো আর 3 সপ্তাহ বা তারও কম সময়ে নির্বাচন কমিশন গঠন সহ নানান পদক্ষেপের দিকে যেতে হবে। আপনি কিভাবে দেখেন এই সংলাপ এবং সংলাপ পরবর্তী যে তৎপরতা নির্বাচন কমিশন গঠনে? ধন্যবাদ আপনাকে। দুই পক্ষের দুই ব্যারিস্টারের যুক্তিতর্কের মধ্য দিয়ে আমি একজন নাগরিক হিসেবে যে কথা বলতে চাই সেটি হচ্ছে, সংলাপ গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো অবস্থায় সেটি ভালো জানানো, কিন্তু আমাদের অতীত এবং বর্তমান ইতিহাস সুখবর। আমরা সংলাপ, যখন যারা ক্ষমতায় থাকে তারা যেমন সংলাপের কথা বলেন, বিরোধী দলের ক্ষেত্রে তখন অন্য সংলাপের কথা বলেন। একটা রাজনৈতিক 50 বছর পরেও, স্বাধীনতার 50 বছরের পরেও আমরা নির্বাচন নিয়ে যে এখনো বিতর্ক, নির্বাচন মানে জনগণের ভোটাধিকার, সেই ভোটাধিকার রক্ষা করতে পারেনি। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যে 30 বছর আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দেশ চালিয়েছে। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন যে 20 বছর বিএনপি এবং তার সহযোগীরা দেশ চালিয়েছে। তাহলে আমি নাগরিক হিসাবে যদি বলতে চাই যে উভয় পক্ষ জনগণের যে অধিকার, ন্যায্য অধিকার, যে কারণে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, যে গণতান্ত্রিক অধিকার রক্ষিত হবে, সেই তা থেকে কেন বঞ্চিত? 50 বছর পর নির্বাচন কমিশন আইন হতে যাচ্ছে, আমরা স্বাগত জানাই। অবশ্যই এটা ভালো উদ্যোগ। এতদিন হয়নি, তা কেন হয়নি তা নিয়েও দুই ব্যারিস্টার তারা যুক্তিতর্ক দিয়েছেন। কিন্তু আমরা চাই কে কোন সরকার থাকবে, কখন কে নির্বাচন কমিশনার হবে, সংলাপ ফলপ্রসূ হলো কি হলো না, মানুষের ভোটাধিকার রক্ষা করা, মানুষ যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারে। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া নিশ্চয়ই স্বীকার করবেন যে নারায়ণগঞ্জে যে এই সরকারের আমলে নারায়ণগঞ্জে যে নির্বাচন হয়েছে এবং একই সময়ে যে ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো হয়েছে, এই দুই নির্বাচনের চরিত্র এক নয়। এই দুই নির্বাচনের মানুষের ভোটাধিকার প্রয়োগের মাত্রা, প্রয়োগের অধিকার, প্রয়োগের সুযোগও এক নয়। এটি এক করা যায় কিভাবে? বিএনপি আমলে মানুষের ভোটাধিকার হরণ করেছে, বিএনপি আমলে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। সে কারণেই তো আজকে আওয়ামী লীগ
আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগে যদি একই কাজ করে তাহলে মানুষ কোথায় যাবে? আবার আচ্ছা, আওয়ামী বলছি লীগের যদি পর একই যদি কাজ অন্য করে কোনো আওয়ামী লীগ দল- সোহরাব হাসান, আচ্ছা যদি সংলাপের বিষয়ে আবার একটু কথা বলতে চাই, এই যে যারা সংলাপে অংশ নিল না তারা ঠিক কাজ করেছে কিনা, এবং তাদের যে আরেকটা দাবি নির্বাচনকালীন সরকার সংক্রান্ত, সেটিকে আবার একেবারে মীমাংসিত বা ক্লোজ চ্যাপ্টার বলে মনে করছেন ক্ষমতাসীনরা, সেটিও কি ঠিক আছে কিনা? মানে এই দুই পক্ষের বক্তব্য, তাদের অবস্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অবস্থান তো এটা যার যার যিনি যে দল করেন তার দলের পক্ষে কথা বলবেন, কিন্তু এই দলের বাইরেও যে বৃহৎ জনগোষ্ঠী এবং কিছু কিছু ব্যাপারে তো সার্বজনীন, যেমন মুক্তিযুদ্ধ, যেমন গণতান্ত্রিক অধিকার, যেমন নাগরিক অধিকার, যেমন সংবাদপত্রের, যেমন গণমাধ্যমের অধিকার, এসব ব্যাপারে তো কোনো বিতর্ক থাকার কথা না। সেই অধিকারটি আওয়ামী লীগ আমলে একরকম হবে, বিএনপি আমলে একরকম হবে, এটি হতে পারে না। যদি বিএনপি আমলে যদি নির্বাচনের কারচুপির কারণে, মাগুরা কেলেঙ্কারির কারণে তত্ত্বাবধায়ক সরকার হয়ে থাকে, তাহলে আজকে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে মাগুরার মতো কোনো নির্বাচন হবে না। সেটি গত 13 বছরে সেটি আওয়ামী লীগ কি করতে পেরেছে? করতে পারলে কিন্তু এই বিতর্ক হতো না। নিশ্চয়ই কোথাও ব্যর্থ হয়েছে, সেটি যার কারণে হোক, রাজনৈতিক নেতৃত্ব নাও চাইতে পারে, তাহলে কোন পক্ষ করেছে, কোন পক্ষ? এবং বিএনপি আমলেও এরকম হয়েছে যে প্রধানমন্ত্রী এটি চান নেই, কিন্তু হয়ে গেছে। আমরা এটি শুনতে চাই না। এবং বাংলাদেশের ভাবমূর্তির কথা সবসময়, আজকেই বাংলাদেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন হচ্ছে তা নয়, অতীতেও প্রশ্ন উঠেছে, কিন্তু এই প্রশ্ন উঠবে কেন? আমেরিকা কি বলেছে তা নয়, বাংলাদেশের মানুষ কি বলে সেটি কিন্তু যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা আছে, তাদের শোনা উচিত, তাদের চিন্তা করা উচিত, তাদের কাছে যাওয়া উচিত। জনগণ, সাধারণ মানুষ কি বলে? দুদিন আগে মায়ের ডাক, যেসব পরিবারের স্বজন হারিয়েছে, তারা প্রেস ক্লাবের সামনে আত্মনাদ করেছে, যে আহাজারি করেছে, সেটি আমি মনে করি যে তার প্রতি যদি রাষ্ট্র একটু সহানুভূতির সঙ্গে তাদের কথাগুলো শুনে প্রতিকারের ব্যবস্থা করে, যেসব অভিযোগ আসছে, যদি রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কোনো বাহিনী এর সাথে জড়িত না থাকে, তাহলে তারা বলুক কারা এটি করেছে। অথবা কেউ যদি 20 বছর 25 বছর, যেটি হারিস চৌধুরীর ক্ষেত্রে শোনা যাচ্ছে, তারা যদি লুকিয়েও থাকে, আত্মগোপন করে থাকে, সেটাও রাষ্ট্রকে বের করতে হবে। সুতরাং রাষ্ট্রের জবাবদিহিটাই হচ্ছে মূল। সেটি তাই যে হোক, তার বিচার করবে। এখানে রাষ্ট্রকে এই নাগরিকদের প্রতি যে দায়বদ্ধতা, তা অস্বীকার করতে পারে না। রাষ্ট্র করতে পারে, মূল দায়বদ্ধতার জায়গা বা মূল বিবেচনার জায়গা এদেশের মানুষ, এদেশের আমজনতা হওয়া উচিত। সেটা বাইরের কোনো আন্তর্জাতিক কোনো অংশের স্বীকৃতির চেয়ে অনেক বেশি অগ্রাধিকার পাওয়া উচিত বলে মনে করছেন সোহরাব হাসান। ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে আবার একটু যাই। রুমিন ফারহানা, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলছিলেন এর আগে 2007-এর সময়কার তত্ত্বাবধায়ক সরকারের আগে বেশ কয়েকটি যে নির্বাচনকালীন সরকার এবং নির্বাচন কমিশন, তাদের কথা বলছিলেন। এখন নির্বাচন কমিশন আইন হলো, নতুন নির্বাচনকালীন সরকার ধরুন আপনারা যেমন চাইছেন পেলেন, কিন্তু আমাদের সংস্কৃতি যদি এমন হয় যেই সাংবিধানিক পদগুলো, এই পদের মানুষরা এই সব দায়িত্ব পালন করবেন, সেখানে যদি অনুগতদের বা অমন নিজস্ব ঘরানার মানুষ বসানোর চেষ্টা হয়ে থাকে, তাহলে বাড়তি আইন বা নির্বাচনকালীন সরকার, সেটা নির্দলীয় নির্বাচনকালীন সরকার, তাহলে আর কি ফারাক তৈরি করবে বলুন তো? নির্বাচনকালীন সরকার হচ্ছে মুখ্য, কারণ একটি সরকার নির্ধারণ করে নির্বাচনটি কেমন হতে যাচ্ছে। আপনার নিশ্চয়ই মনে আছে শামসুল হুদা কমিশনের সময় যখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন হলো, তখন কিন্তু একটা চমৎকার নির্বাচন কমিশন ছিল এবং সেই নির্বাচন কমিশন আর্মি ডিপ্লয় করার কথা বলেছিল, সরকার রাজি হয়নি। সুতরাং সরকার যে সবসময় সংবিধান অনুযায়ী এবং আইন অনুযায়ী নির্বাচন কমিশনের সকল দাবি বা তাদের যেই ইচ্ছা আছে সেটাকে তারা পালন করবে তেমনটি নয়, এবং সে কারণে নির্বাচনকালীন সরকার অতি গুরুত্বপূর্ণ। এটা সঠিকভাবে বুঝতে পেরেছিল বলেই কিন্তু 94 থেকে 96 টানা 2-2.5 বছর রাজপথে জামাতের সঙ্গে একত্রিত হয়ে আওয়ামী লীগ যুগপৎ আন্দোলন করেছে একটি তত্ত্বাবধায়ক সরকারের জন্য। আজকে আমার ভাই বললেন তত্ত্বাবধায়ক সরকার পাস্ট এন্ড ক্লোজ ট্রানজাকশন, এটা একটা ক্লোজ চ্যাপ্টার, এটা নিয়ে আর কথা হবে না। যেই দেশে 154টি আসনে একটা ভোটেরও প্রয়োজন হয় না, সংসদ গঠিত হয়, সরকার গঠিত হয়,
যেই দেশে দিনের নির্বাচন মধ্যরাতে হয়, সেই দেশে কি করে তত্ত্বাবধায়ক সরকার পাস্ট ক্লোজ ট্রানজাকশন হয়ে যায় বা ক্লোজ চ্যাপ্টার হয়ে যায় আমার মাথায় ধরে না। এমনকি যেই আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের উদ্যোগ নিয়েছিল, সেই আদালতও কিন্তু বলেছে আমাদের রাজনীতির যে সংস্কৃতি, আমাদের যে আস্থাহীনতার পরিবেশ এবং পারস্পরিক অবিশ্বাস, তাতে নির্বাচন পরবর্তী দুটা তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকারের অধীনে হওয়া উচিত। আমার ভাই আজকে আরেকটা বিষয় তুলেছেন, ওয়াশিংটন পোস্ট না ওয়াশিংটন টাইমস, কারণ আজকে সংসদে আমি উপস্থিত ছিলাম। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওয়াশিংটন টাইমসে আর্টিকেল লিখেছেন। আসলে মিথ্যা প্রোপাগান্ডা যখন চলতে থাকে তখন পোস্ট টাইমস হয়ে যায়, টাইমস পোস্ট হয়ে যায়। কোন পত্রিকায় তিনি কলাম লিখেছিলেন সেটা আমার মনে হয় সরকারি দলের নিজেদেরই আগে নিজেদের মধ্যে আলোচনা করে কোন প্রোপাগান্ডাটা তারা চালাবে সেটা ঠিক করা উচিত। আরেকটা বিষয় আমি খুব পরিষ্কারভাবে বলবো, আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটি কথা খুব পরিষ্কার করেছেন। তিনি বলেছেন লবিস্ট নিয়োগ কোনো বেআইনি কিছু নয় এবং তারা যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন যাতে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। শুধু লবিস্ট নিয়োগই নয়, তারা ল ফার্মও নিয়োগ করেছে। আমি শুধু একটা কথা এখানে যুক্ত করতে চাই যে জনগণের করের টাকায় এই লবিস্ট নিয়োগটা কিরকম দেখায় সেটা তারাই বিবেচনা করুক। বিএনপি যদি লবিস্ট নিয়োগ করেও থাকে সেটা তারা তাদের নিজের পয়সায় করেছে। আচ্ছা, তাহলে আপনারা তেমন করেছেন কিনা এবং সেটা এই ধরনের প্রচারণা চালানোর জন্য করেছে কি বিএনপি? তুমিন ফারহানা, করেছে কি করেনি সেটা সরকার খুঁজে বার করুক। আমি 10ই জানুয়ারি 2022 সালে প্রথম আলোর একটি রিপোর্টের দিকে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। সেখানে সালওয়ারি বলা আছে 2012, 2013, 2008, 2009 কোন কোন ফার্মকে আওয়ামী লীগ জনগণের করের টাকা খরচ করে লবিস্ট হিসাবে নিয়োগ করেছে। আপনারা কষ্ট করে প্রথম আলোর এই রিপোর্টটি দেখে নেবেন। আর যখনই বাংলাদেশে কোনো অবৈধ সরকার আসে বা সেনা সমর্থিত সরকার আসে, আমরা সবচেয়ে বেশি খুশি হতে দেখি আওয়ামী লীগকে। যখন এরশাদ সরকার ক্ষমতা নিয়েছিল তখন আওয়ামী লীগ বলেছিল উই আর নট আনহ্যাপি। একইভাবে যখন 111 আসলো তখন আওয়ামী লীগ বলল এটা আমাদের আন্দোলনের ফসল। এবং এখানেই শেষ নয়, 111 এর কুশীলবদেরকে তারা প্রাইজ পোস্টিং দিল বিভিন্ন দেশে, পরবর্তীতে তাদেরকে আবার জাতীয় সংসদের সংসদ সদস্য তারা মনোনীত করলো। সুতরাং আওয়ামী লীগের সাথে পেছনের দরজা দিয়ে যারা ক্ষমতায় আসে, জনগণের বৈধ সরকারকে সরিয়ে যারা ক্ষমতা দখল করে, তাদের সাথে সবসময় আওয়ামী লীগের এক ধরনের সখ্যতা আমরা লক্ষ্য করেছি। এটা নতুন কোনো বিষয় নয়। এবং এখন আওয়ামী লীগকে বলা হয় তারা সিভিল ডিক্টেটরশিপ চালাচ্ছে। এটা মিলিটারি ডিক্টেটরশিপ নয়, কিন্তু এটা সিভিল ডিক্টেটরশিপ। তারা একটা তথাকথিত নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসছে বটে, কিন্তু তারা জনগণকে মানবাধিকার, আইনের শাসন, ন্যায় বিচার, বিচার বিভাগের স্বাধীনতা, রাষ্ট্রের 3টা অঙ্গ, আইন অঙ্গ, জুডিশিয়ারি, পার্লামেন্ট এবং নির্বাহী বিভাগ, এই 3টার যে সেপারেশন অফ পাওয়ারের কনসেপ্ট, সেটাকে সম্পূর্ণভাবে মুছে ফেলা, এই কাজগুলো গত 13 বছরে সরকার খুব সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। বলছেন সরকার এগুলো সফলতার সঙ্গে করেছে। রুবিন ফারহানা, এই বিষয়ে আমি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কাছ থেকে জানবার চেষ্টা করবো। তবে আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ যুক্ত হয়েছেন, তার কাছে একটু যেতে চাই। সাব্বির আহমেদ, এই যে সংলাপ শেষ হলো সেটি নিয়ে কথা হচ্ছিল এবং সেই আলোচনা অনেক দূর বিস্তৃত হয়েছে। সেই সংলাপ এবং সাম্প্রতিক যে নির্বাচন কমিশন গঠনে আইন নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের প্রত্যাশা ছিল, সেটিও এখন প্রক্রিয়াধীন বলতে হবে। সেটার কার্যক্রম শুরু হয়েছে, খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এতে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে অর্জন কি? এর বাইরে আরও কিছু করার দরকার আছে বলে মনে করেন কি? সেটা নির্বাচনকালীন সরকার বা অন্য কোনো কাঠামোতে কোনো পরিবর্তন আপনার মনে হয় কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ আজকের সম্মানিত আলোচক যারা এই আলোচনায় যুক্ত হয়েছেন। আমি প্রথমেই জনাব সোহরাব হোসেনের কথা দিয়ে শুরু করতে চাই। তিনি বলেছেন যে সংলাপ হচ্ছে গণতান্ত্রিক রাজনীতির বৈশিষ্ট্য। আমি এই কথার সাথে আরেকটু যোগ করে বলতে চাই যে আসলে সংলাপ সভ্য রাজনীতির বৈশিষ্ট্য। অর্থাৎ মানে একটা রাজনীতিতে যত বেশি সংলাপের মাধ্যমে সংকট সমস্যা নিরসন হবে, ততই সেই রাজনীতি এগিয়ে যাবে। তো যাই হোক, সংলাপ হয়েছে এবং আমরা এটা পরিষ্কার নই যে এই সংলাপের ফলশ্রুতিতেই সরকার যে আইনটি করতে যাচ্ছেন সেটি এসছে কিনা। কিন্তু এটি যেটা জনাব সোহরাব হোসেনও বলেছেন যে তিনি স্বাগত জানিয়েছেন এই যে সরকার নির্বাচন কমিশন সংক্রান্ত একটি আইনের প্রাথমিক উদ্যোগ নিয়েছেন।
আমরা আশা করব যে আইনের উদ্যোগটা তারা নিয়েছেন এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই, স্বাগত জানাই। কিন্তু এই আইনটি যখন মন্ত্রিপরিষদের স্তরটি পার হয়ে সংসদে আসবে, সেই প্রক্রিয়ার মধ্যে যেন আরও স্টেক হোল্ডারদেরকে এই আইন প্রণয়নের সাথে যুক্ত করা হয়, সিভিল সোসাইটিকে যুক্ত করা হয়। এই প্রসঙ্গে আমি একটা পয়েন্ট শুধু বলতে চাই যে প্রশ্নটি আমরা শুধু এদেশের মানুষ দেখতে চাইবে যে যাদেরকে এই নির্বাচন কমিশনে নিযুক্ত করা হবে তাদেরকে কি প্রক্রিয়ায় নিয়োগটা করা হবে, তাদেরকে কি কোনো ভেটিংয়ের মাধ্যমে করা হবে নাকি সরকার তাদেরকে সরাসরি নিয়োগ দিয়ে দিবেন। এই বিষয়টি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত এই আইনটি কতটুকু ফলপ্রসূ হবে সেই প্রশ্ন কিন্তু সবার মধ্যে থেকেই যাবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সাব্বির আহমেদ। আমাদের সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রী বিশেষ সহকারী এবং বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বিপ্লব বড়ুয়া, বিরতির আগে বেশ কিছু বিষয় নিয়ে কথা হচ্ছিল, রুমিন ফারহানা বলছিলেন, অন্যরাও বলেছেন আপনি সেগুলো নিয়ে যদি আপনার কিছু যুক্ত করবার থাকে সেটা শুনতে চাই। তবে আপনার কাছে আমার সুনির্দিষ্ট প্রশ্ন যেটি সেটি হচ্ছে লবিস্ট নিয়োগের কথা রুমিন ফারহানা যেমন বলেছেন, এখন যদি কোনো দল লবিস্ট নিয়োগ করে থাকে তাদের খরচে, সেটা একটা বাস্তবতা। জনগণের করের টাকা লবিস্ট নিয়োগ করা হলে সেটা আসলে কতখানি গ্রহণযোগ্য হয় সেই প্রশ্ন রাখতে চাই, কারণ দেশে সেই সুশাসন বা অন্যান্য বিষয়গুলো নিশ্চিত করাই কি যথেষ্ট নয় এই ক্ষেত্রে? আরেকটি বিষয় হচ্ছে আপনারা যেমন করে তত্ত্বাবধায়ক সরকারের ক্লোজ চ্যাপ্টার বলছেন, এখন আদালতের যে সিদ্ধান্ত সেটিকে প্রতি সম্মান তো জানাতেই হয়, কিন্তু আপনাদের রাজনৈতিক মূল্যায়ন বা বিবেচনা কি বলে এই কয়েক বছরে, অর্থাৎ বছর দশেকের মধ্যে এমন কি পরিবর্তন ঘটে গেছে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যে আগে যেটাকে আসলে গ্রহণযোগ্য বাস্তবায়ন মনে হয়েছে সেটাকে এখন অগ্রহণযোগ্য বলে মনে হয়? আমি আপনার প্রশ্নের জবাবের পূর্বে আমি ব্যারিস্টার রুমিনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি যদি ওয়াশিংটন পোস্ট বলে থাকি তাহলে সেটা আমার স্লিপ অফ টাং, আমি সেটি ভুল বলেছি। কাগজটি হচ্ছে ওয়াশিংটন টাইমস। ডেইলি স্টার 2013 সালের জুলাই মাসের 3 তারিখে একটি বাইলাইন স্টোরি করে রিয়াজ আহমেদের নামে। সেই ডেইলি স্টার কাগজে ছাপানো প্রবন্ধ আমার সামনে মোবাইলে আছে। সেখানে ডেইলি স্টার যখন প্রবন্ধটি খালেদা জিয়া লিখেছিলেন কিনা এই ধরনের একটি সন্দেহ যখন তৈরি হলো, মূলত বিএনপি অস্বীকার করার কারণেই ডেভিড এস জ্যাকসন ওয়াশিংটন টাইমসের সম্পাদক ডেইলি স্টারকে নিশ্চিত করেছিল এটি বেগম খালেদা জিয়ার লেখা একটি প্রবন্ধ, জিয়া দ্য থ্যাঙ্কলেস রোল ইন সেভিং ডেমোক্রেসি ইন বাংলাদেশ। আমি আবারও বলছি, এটি ডেইলি স্টারে আছে এবং বেগম জিয়া লিখেছিলেন সেটি ওয়াশিংটন টাইমসের সম্পাদক সেটি নিশ্চিত করেছিলেন। এবং এটি লন্ডন থেকে জনৈক মার্ক পার্সে এটি বেগম জিয়ার লেখাটি তারেক জিয়ার যে এঙ্গেজ করা যে লবিস্ট ফার্ম তাদের নির্দেশনা অনুযায়ী করেছিলেন সে বিষয়ে ডিটেলস ডেইলি স্টারে ছাপানো আছে। এখন অনলাইন ভার্সনে ডেইলি স্টারে সেই প্রবন্ধ এখনো পাওয়া যাবে। দ্য পলিটিকো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় কাগজ, সেখানে সুনির্দিষ্ট তথ্য দিয়ে বলেছিল বিএমপি, ব্লু স্টার স্ট্র্যাটেজিক এবং রাস্কি পার্টনার্স নামে দুটি লবিস্ট ফার্মের জন্য তারা চুক্তি করেছে দেশের বদনাম করার জন্য, বাংলাদেশের বদনাম করার জন্য। এবং সেই চুক্তিপত্র আজকে আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী পার্লামেন্টে বলেছেন চুক্তিপত্রে বিএমপি নয়াপল্টন অফিসের পক্ষে স্বাক্ষর করা হয়েছে। এই যে দেশের যে $1 মিলিয়ন যে বিদেশে গেল বিএনপির নামে, আমাদের নির্বাচন কমিশনের যে নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য অবশ্যই পালনীয় যে নির্দেশনা আছে আরপিওতে, সেটা হচ্ছে প্রতি বৎসর সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে দিতে হয়। আমি প্রশ্ন করতে চাই ব্যারিস্টার রুমিনকে, এই টাকা তারা কি বাংলাদেশ থেকে বৈধ উপায়ে কি মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন? এবং এই পাঠানো অর্থ কি নির্বাচন কমিশনের কাছে বিএনপির ওই সময়ের দেয়া যে ব্যয়ের যে হিসাব সেখানে কি এটাই উল্লেখ করা ছিল? তাহলে এ টাকা মানি লন্ডারিংয়ের মাধ্যমে গিয়েছে এবং আমি মনে করি নির্বাচন কমিশনের এটি তদন্ত করে এই দলের নিবন্ধন বাতিল করা উচিত, অথবা তাদের ইতিপূর্বে চুরি করা টাকা হাওয়া ভবনের মাধ্যমে যেভাবে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে সেই টাকায় এই দুটি ব্লু স্টার স্ট্র্যাটেজি এবং রাস্কি পার্টনার্সকে দেওয়া হয়েছে। এখন আমি আপনাদের প্রশ্নের জবাবে আসি। আজকে বাংলাদেশের শ্রদ্ধেয় সোহরাব ভাই বলছিলেন আজকে
আমাদেরকে মানবিক হওয়ার জন্য গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার কথা বলছিলেন, শুনতে খুবই ভালো লাগে। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। 21টি বৎসর বঙ্গবন্ধু হত্যার বিচার চাইতে দেয়া হয় নাই, আইন করে নিষিদ্ধ করা হয়েছিল। আজকে যে নির্বাচন ব্যবস্থাকে নিয়ে কথা বলছেন ব্যারিস্টার রুমিন, এই তাদের নেতা জিয়াউর রহমান মার্শাল দিয়ে নির্বাচন করেছিল। মার্শালের মধ্যে আমাদের পবিত্র সংবিধানকে স্থগিত করে ক্ষমতা দখল করেছিল। মার্শাল ফরমান দিয়ে তারা 1977 সালে 30 মে হানা ভোট করেছিল। 1979 সালের তারা তথাকথিত সংসদ নির্বাচন করেছিল। সংবিধান স্থগিত করে মার্শালের মাধ্যমে নির্বাচন হয়েছিল। এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে। ওই সময়ের বঙ্গবন্ধু হত্যার পর 3 দশকের যে রাজনৈতিক ক্ষত, আজকে যে অপশাসনের যে ক্ষত এত বড় হয়েছে, আমি বলবো সোহরাব ভাইকে, তিনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেন, এটি আজকে একদিনের জায়গায় আসে না। আজকে যখন নাগরিকের অধিকারের কথা, সাংবাদিকদের অধিকারের কথা বলেন, অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আওয়ামী লীগ দেশের নাগরিকদের যে অধিকার, আইনের শাসনের পাওয়ার যে অধিকার, আমি সোহরাব ভাইকে কথাটি আরো বলতে চাই যে বিএনপির সময়ে যে 10 জন সাংবাদিককে হত্যা করা হয়েছিল, বিবিসির মানিক সাহা সহ, আজকে যারা সার্টিফিকেট নিয়ে রুমি বলছেন তারাই বলেছিল যে বাংলাদেশ পৃথিবীতে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্র, এবং দুর্নীতিতে 5 বার পর পর চ্যাম্পিয়ন হয়েছিল বেগম খালেদা জিয়ার সরকার, 6 বছরে 5 বার চ্যাম্পিয়ন। আজকে সুশাসন আজকে আছে বলেই বাংলাদেশ আজকে এলডিসি থেকে উন্নয়নশীল রাষ্ট্রে গিয়েছে। সুশাসন না থাকলে, গণতন্ত্র না থাকলে দেশের উন্নয়ন হয় না, মাথাপিছু আয় বৃদ্ধি পায় না। আজকে দক্ষিণ এশিয়া বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন, আজকে এটা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পররাষ্ট্রমন্ত্রী দিবেন। আমাদের সরকার, আমাদের দল লবিশ ফার্ম আমরা নিয়োগ কখনো করে নাই, দেশের বদনাম আমরা করে নাই। আজকে বঙ্গবন্ধুর পরিবারের ক্যারেক্টার আজকে অ্যাসাসিনেট করা হচ্ছে, চরিত্র হনন করা হচ্ছে দেশি বিদেশি মিডিয়ার মাধ্যমে, এবং সুনির্দিষ্ট গুজব প্রচার করা হচ্ছে বাইরে থেকে। আজকে আমি বলবো যে আমাদের একটি ইতিবাচক রাজনীতির সূচনা করতে হবে। বঙ্গবন্ধু কন্যা এত আঘাতের পরও, নিজের পরিবারের সর্বস্ব হারানোর পরও তিনি আজকে দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে তিনি আজকে সমুন্নত রেখেছেন, এবং তিনি আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে মানুষের ভোটের অধিকার আরো কিভাবে স্বচ্ছতার মাধ্যমে, জবাবদিহিতার মাধ্যমে প্রতিষ্ঠিত করা যায় তার আলোচনা শেষের দিকে এগোচ্ছে। ফলে আমি বলবো সবাইকে আরো একটি প্রশ্ন রয়েছে, সেটির উত্তর যদি সংক্ষেপে পাই অন্যদের কাছে দিতে চাই। সমর্থন করা উচিত। বড়ুয়া, আরেকটি প্রশ্ন ছিল তত্ত্বাবধায়ক সরকারকে এই 10-15 বছরে কি ঘটেছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে, কত বড় পরিবর্তন হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার আসলে এখন অপ্রয়োজনীয় হয়ে গেছে বলে মনে হয়? এই কারণে তত্ত্বাবধায়ক, আমি আপনার মাধ্যমে বলছি, তত্ত্বাবধায়ক সরকার এই কারণে বাতিল হয়েছে, দেশের উচ্চ আদালত বাতিল করেছে। কেন বাতিল করেছে? আমাদের পবিত্র সংবিধানে জনগণের যে প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবেন, জনগণের অভিপ্রায়ে সরকার গঠন হবে, আমাদের যে বেসিক যে ফিচার তার বিপরীতে ছিল হচ্ছে বাংলাদেশের কেয়ারটেকার গভর্নমেন্ট। এটি ছিল একটা অ্যাডহক বেসিস, সেই সংবিধানের মৌলভিত্তির আসলে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট কি করেছে ছিল বলে করা হয়েছে। আমি বলে শেষ করি, কেয়ারটেকার গভর্নমেন্ট যতবারই, আমাকে এটা বলার সুযোগ দেন, কেয়ারটেকার গভর্নমেন্ট যতবারই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল ততবারই দেশে কোনো না কোনো কু হয়েছে। তাদের সময় মিলিটারি কু সম্পন্ন হয়েছে, এবং তাদের সময়ে রাষ্ট্রপতি নিজেই খালেদা জিয়ার সময় কেয়ারটেকারের প্রধান ঘোষণা করলেন, এবং তাদের সময়ে একাধিক কু হয়েছে, এবং সিভিল ব্যুরোক্রেসিতে কু করে একদিনে প্রায় 2 ডজন সচিবকে চাকরিচ্যুত করা হয়েছিল। এবং কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থার বিপরীতে একটি বিকল্প অনির্বাচিত সরকারকে দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা। আচ্ছা, তাহলে বলছেন তত্ত্বাবধায়ক সরকার আরো ভয়াবহ দেশের রাজনীতির জন্য। এই জায়গা থেকে রুমিন ফারহানার কাছে যেতে চাই। বিপ্লব বড়ুয়া, রুমিন ফারহানা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন, বিপ্লব বড়ুয়া বলছেন তত্ত্বাবধায়ক সরকার বরং আরো বেশি ঝুঁকিপূর্ণ বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতির জন্য, রাজনীতির জন্য। তিনি উদাহরণ দিয়ে বললেন, তিনি উদাহরণ দিলেন লবিস্ট নিয়োগের ব্যাপারে। উদাহরণ বলতে তিনি রীতিমতো প্রমাণ সাপেক্ষে বললেন। আপনার কি বক্তব্য? অনেকগুলো কথা এসছে আজকে। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডেইলি স্টারের রেফারেন্স দিলেন। আমি একটু রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর গত বছর যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখান থেকে একটা ছোট্ট প্যারাগ্রাফ পড়ছি। Symbolizing the new atmosphere of mistrust, reporters for the 2 leading dailies, the Bangla language Prothom Alo and the English language Daily Star, are not allowed to attend government press conference. নতুন ধরনের সাংবাদিক নিপীড়নের একটা
নতুন দুয়ার খুলে গেছে। দুটো লিডিং ডেইলি, প্রথম আলো এবং ডেইলি স্টারের কোনো সরকারি প্রেস কনফারেন্স তারা অ্যাটেন্ড করতে পারে না। এবং 10 জন সাংবাদিক হত্যার কথা বলছিলেন আমার ভাই, গত 13 বছরে কতজন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন, কতজন সাংবাদিক নিগ্রহের শিকার হয়েছেন, কতজন সাংবাদিক গুমের শিকার হয়েছেন, কতজন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে, এই প্রশ্নটি আমি বিনয়ের সঙ্গে একটু করতে চাই। আপনি যদি রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা পেন ইন্টারন্যাশনালের র্যাঙ্কিং দেখেন, আপনি দেখবেন মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতায় বাংলাদেশ ক্রমশই পেছাচ্ছে। আমার ভাই বাংলাদেশকে 5 বারে দুর্নীতির যেই চ্যাম্পিয়নের প্রসঙ্গ তুললেন, সেই প্রসঙ্গে তাকে মনে করিয়ে দিতে চাই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রথমবারের মতো এই রিপোর্ট প্রকাশ করে 2002 সালে। এই রিপোর্টটির ভিত্তি ছিল 2001 সাল এবং 2001 সালের অক্টোবর পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। অক্টোবরের 1 তারিখে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে, অর্থাৎ 2002 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার যে গৌরবটি, সেটি আসলে আওয়ামী লীগের রেখে যাওয়া পরীক্ষার ফলাফল। আওয়ামী লীগ বিশ্ব চ্যাম্পিয়ন করে রেখে গিয়েছিল বাংলাদেশকে, যেই ফল প্রকাশিত হয়েছে 2001 সালে। এবং আপনি যদি টিআইবির সেই স্কোর দেখেন, আপনি দেখবেন সেই স্কোর ছিল 0.4, অর্থাৎ একেবারেই তলানিতে। কোন ব্যাপারে? তার পরের 4 বারের ব্যাপারে, মানে 5 বার তো হয়েছে, প্রথমবার আওয়ামী লীগের কথা বলছেন, পরের 4 বারের ব্যাপারে শোনেন, আপনি যখন 00 নিয়ে ফেল করবেন, তখন পরের বছর তো অঙ্কে 100 নিয়ে পাস করতে পারেন না, আপনাকে ধীরে ধীরে উন্নতি করতে হবে। সেটাই আমি বলছিলাম যে আওয়ামী লীগ 0.4 স্কোর করে রেখে গিয়েছিল। পরের 4 বছর সেই স্কোর বাড়তে বাড়তে বিএনপি যখন ক্ষমতা থেকে যায় 2006 সালে, সেই স্কোর গিয়ে দাঁড়িয়েছিল 2-তে, অর্থাৎ 0.4 থেকে বিএনপি 2-তে নিয়ে গিয়েছিল। কিন্তু আপনি যখন আপনার দুর্নীতির জঞ্জাল এবং আবর্জনা রেখে যান, তখন সেটা পরিষ্কার করতে কিছু সময় তো লাগবে। এবারে অনির্বাচিত গভর্নমেন্টের কথা বারবার আজকের আলোচনায় এসছে। আমি একটা কথা একটু শেষ করি। 111 সরকারের যারা কুশীলব ছিল, তাদেরকে যে শুধু প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে তাই নয়, বড় 111 এর কুশীলবদের ওথ টেকিং এর সময় কিন্তু আওয়ামী লীগকে আমরা সেখানে উপস্থিত হতে দেখেছি। মানি লন্ডারিং এর প্রসঙ্গ এসছে। জিএফআই গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে বাংলাদেশ থেকে বছরে পাচার হয় 72,000 কোটি টাকা। এই ব্যাপারে যখন আমি সংসদে প্রশ্ন তুলেছিলাম যে গত 8 বছরের জিএফআই রিপোর্ট অনুযায়ী 8.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, তখন অর্থমন্ত্রী আকাশ থেকে পড়ে বলেছিলেন, আমার কাছে পাচারের কোনো তথ্য নেই, আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে আপনারা দেন। এখন তো আমি দেখতে পাচ্ছি বিপ্লব বড়ুয়া সহ অনেকের কাছেই তারা মনে করছেন বিএনপি টাকা পাচার করে এই লবিস্ট নিয়োগ করেছে। এই ব্যাপারে 13 বছর তাহলে আওয়ামী লীগ কি করলো? প্রতি বছর যখন রিপোর্ট আসছে, জিএফআই রিপোর্ট দিচ্ছে বাংলাদেশ থেকে প্রতি বছর 72,000 কোটি টাকা বিদেশে পাচার হয়। সেই টাকাটা কারা পাচার করছে, কিভাবে পাচার করছে, কোন পথে যাচ্ছে, সেটা কিসের টাকা, সেই টাকার উৎসই বা কি, সেই ব্যাপারে কিন্তু আমরা তাদেরকে কোনো উত্তর দিতে দেখি না। এমনকি কানাডার বেগমপাড়া বা মালয়েশিয়ার সেকেন্ড হোম কারা তৈরি করছে, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, সেই ব্যবস্থা কি নিচ্ছে, এই ব্যাপারে যখন প্রশ্ন করা হয়, তখনও সরকারের মন্ত্রীরা খুবই বিস্মিত দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকেন। তারা বলেন, আপনারা আমাদেরকে নাম দেন, আমরা তারপরে দেখব। অথচ আমি যতদূর জানি, বাংলাদেশে একটা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, যাদের কাজই হচ্ছে টাকা পাচারের সঙ্গে কারা যুক্ত সেটা বার করা। একই, কিন্তু তারা আসলে কি কাজ করে সেটা আমার বোধগম্য নয়। আচ্ছা, একেবারে শেষ দিকে রয়েছি। বিপ্লব বড়ুয়া কিছু বলতে চাইছিলেন, সম্ভবত 1 বা 2 লাইনে বলতে হবে। আরো 2 জন অতিথি রয়েছেন, তাদের কাছে একটু জানতে চাইবো। দেখেন, আজকে আমরা এমন একটি লেগাসি আমরা আজকে বয়ে বেড়াচ্ছি, যেটি সূচনা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর। এটি একটি রাজনৈতিক নেতার হত্যাকাণ্ড ছিল না, মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র পরিচালিত হওয়ার সকল সম্ভাবনাকে হত্যা করা হয়েছিল, বাংলাদেশের সাংবিধানিক ভিত্তিকে হত্যা করা হয়েছিল। আজকে উত্তরণের পথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন। সেখানে নির্বাচন কমিশন গঠন নিয়ে জনমনের একটি আগ্রহ রয়েছে। আমরা মনে করি সেখানে ব্যারিস্টার রুমিন সহ আমাদের নাগরিক সমাজের যারা সোহরাব ভাইরা আছেন, তাদের এই গণতান্ত্রিক যে রীতি অনুসরণ করে, তাদের গণতান্ত্রিক মূল্যবোধ অনুযায়ী তাদের সকলের
আচ্ছা, যে আপনি রাজনীতি প্রত্যাশা এবং রাখছেন সবাই- তাদের মেধা হ্যাঁ হ্যাঁ ব্যয় করা উচিত। আচ্ছা, আপনি অংশগ্রহণ করার আহ্বান রাখছেন সবার কাছে। ডক্টর সাব্বির আহমেদের কাছে, যে সাব্বির আহমেদ সেই রাজনৈতিক লিগ্যাসির কথা বলছিলেন বিপ্লব বড়ুয়া এবং পারস্পরিক যে অভিযোগগুলো রয়েছে, তাহলে সামনের দিনে এই ধরনের সংলাপবিহীন পথই বাংলাদেশের রাজনীতি হাঁটবে কিনা আপনি কিভাবে দেখেন, কি হওয়া উচিত? আমি তো শুরুতেই বলেছি যে সংলাপ সভ্য রাজনীতির বৈশিষ্ট্য, যে এবং যেটা জনাব সোহরাব হোসেনও বলেছেন, গণতান্ত্রিক রাজনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সংলাপ। সংলাপের ছাড়া আমাদের রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার। আমাদেরকে অবশ্যই সংলাপের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। কিন্তু এখানে একটি কথা আমি খুব জোরের সাথে বলতে চাই, যে সংলাপটি মহামান্য রাষ্ট্রপতি আহ্বান করেছিলেন, সেই সংলাপে তিনি কিন্তু সবাইকে দাওয়াত দিয়েছিলেন। ওই অর্থে এই সংলাপটি কিন্তু ইনক্লুসিভ, আমি বলবো থিওরিটিক্যালি ইনক্লুসিভ। হয়তো প্র্যাকটিক্যালি রাজনৈতিক দলগুলো আপনার সেই সংলাপে অংশগ্রহণ করেনি। এখানে একটা কথা বলা আবশ্যক, যে অংশগ্রহণ না করার লাভটা কি আসলে। আমি একটা সংলাপে গেলাম না, হ্যাঁ এটা সত্য যে এটি একটি নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ আসলে সার্বিক রাজনীতির মধ্যেই এই কালচার প্রতিষ্ঠিত হওয়া উচিত, একটি বিষয়ে না, সার্বিক রাজনীতির মধ্যে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে আপনি সংলাপে গেলেন না, তাতে আপনার লাভটা কি? আপনি ইতিহাস আপনাকে তো বিচার করবে যে আপনাকে একটা সংলাপ ডাকা হয়েছিল, সেই সংলাপটা যে মানে হয়তো আপনাদের দৃষ্টিতে সেই সংলাপ থেকে কোনো ফল বয়ে নিয়ে আসতো না, কিন্তু অন্ততপক্ষে এটুক তো ইতিহাসে আপনারা জায়গা পেতেন যে এই রাজনৈতিক দলগুলো তারা সংলাপে অংশ নিয়েছিল এবং তারা এই নির্বাচন কমিশন সংক্রান্ত কিছু গঠনমূলক প্রস্তাব তারা দিয়েছিল। সংলাপের মতো একটা কিন্তু গণতান্ত্রিক এখন চর্চায় তাদের দেখুন যে আপনারা একদিকে সংলাপে গেলেন না, একদিকে আপনারা সংলাপে গেলেন না, কিন্তু অন্যদিকে একটি আইনের প্রাথমিক খসড়ার প্রস্তাব কিন্তু সরকার নিয়ে আসছে। এর মধ্যে এক ধরনের পলিটিক্যাল এই সিচুয়েশনটাকে ব্যবহার করে একটা রাজনৈতিক ফায়দা এক পক্ষ কিন্তু নিয়ে নিল, যেখানে আপনারা সেই জায়গায় অংশীদার হতে পারলেন। লাভালাভের ক্ষেত্রে এখানে সমীকরণে খানিকটা পরিবর্তন তাহলে এর মধ্যে হয়ে গেছে বলছেন। সোহরাব হাসান কাছে যাই। সোহরাব হাসান, আজকে একজন সংসদ সদস্য বলেছেন, আপনি হয়তো বাকিদের সঙ্গে কথার সঙ্গে যুক্ত করতে চাইবেন, কিন্তু একেবারেই সময় কম, সুনির্দিষ্ট প্রশ্ন করছি সেই জন্য, এটা অন্যদের কাছে করার ইচ্ছা ছিল। ময়মনসিংহ 30 সালের সংসদ সদস্য, তিনি বলেছেন সচিবদের পিয়নরাও সংসদ সদস্যদেরকে দাম দেয় না। আমাদের রাজনৈতিক সংস্কৃতি এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাহলে? প্রশ্নটা বুঝিনি, আবার সচিবদের পিয়নরাও সংসদ সদস্যদেরকে দাম দেয় না এমন অভিযোগ একজন করেছেন, একজন সংসদ সদস্য করেছেন সংসদে দাঁড়িয়ে। সেটি খুবই দুঃখজনক। আমিও পত্রিকায় পড়েছি। তাহলে বোঝা যাচ্ছে রাজনীতি বা রাষ্ট্র রাজনীতিকরা চালাচ্ছেন কিনা, এই প্রশ্নটি আসে। আপনারা চালাচ্ছেন না অন্য কোনো অদৃষ্ট শক্তি চালাচ্ছে, এটি সামরিক শাসন আমলে এই প্রশ্ন আসলে আমরা বুঝতাম যে পিছনের কোনো শক্তি। আওয়ামী লীগের মতো একটি গণতান্ত্রিক যে দলটি দেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেই সরকারের আমলে সেই ক্ষমতাসীন দলের একজন সাংসদের এই আক্ষেপেরও ব্যতীত করে। তার আগে আমি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কথা ধরে বলতে চাই। তিনি বলছিলেন, আমাদের অতীতে যাই ঘটুক না কেন ইতিবাচক দৃষ্টিতে সামনে এগোতে চাই। এগোতে হলে অতীতে কে কত খারাপ, এই প্রতিযোগিতা বাদ দিয়ে কে কত সামনে ভালো কাজ করব, তার প্রতিযোগিতা যদি হয়, তার প্রতিযোগিতা যদি আমরা ইতিবাচক প্রতিযোগিতা। বিপ্লব বড়ুয়া কিন্তু বললেন সবাইকে আহ্বান জানান রীতিমতো ইতিবাচক চর্চা এবং সবার অংশগ্রহণের জন্য এমন একটা আইনের দিকে। রুমিন ফারহানা কিছু বলতে চাইছেন, একেবারে শেষ সময় হচ্ছে, রুমিন একটু দু এক লাইনে বলতে হবে। আমি একদম একটা কথা শুধু যুক্ত করতে চাই। আজকে সংলাপে যাওয়া না যাওয়া নিয়ে অনেক আলাপ হয়েছে। একটা কথা একটু খুব পরিষ্কারভাবে বলতে চাই, যে সংলাপের নামে যে নাটক হচ্ছে, যে প্রহসন হচ্ছে, সেই ফাঁদে শুধু বিএনপি নয়, বাসদ, সিপিবি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু অংশ নেয়নি। 2012 সালে আমরা সংলাপে গিয়েছিলাম, নাগরিক সমাজ সংলাপে গিয়েছিল, 17 সালেও গিয়েছিল, কিন্তু তার কোনো ফল আমরা
দেখিনি। আমরা 12 সালে সংলাপের পর 14 নির্বাচন দেখেছি, 17 সংলাপের পর 18 নির্বাচন দেখেছি, এবং তাতে খুব পরিষ্কার হয়ে গেছে জাতির সামনে সংলাপের নামে নাটক যাই হোক না কেন নির্বাচনকালীন সরকারটি সে কারণে আপনারা জানি আপনাদের অবস্থান তাহলে আপনি ব্যাখ্যা করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ সোহরাব হাসান, আপনাকে ডক্টর সাবির আহমেদকে ধন্যবাদ এবং ব্যারিস্টার বিপ্লব বুড়ো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনারা যুক্ত ছিলেন আমজনতা, আপনাদেরকে ধন্যবাদ শেষ করছি। মনে রাখবেন আমজনতার শক্তি বড় শক্তি।